ভারতের সাথে সামরিক একটি চুক্তি ছাড়া আর কোনো চুক্তি বাতিল হয়নি। এক উপদেষ্টার দেয়া তালিকার অনেকগুলোর কোনো অস্তিত্বই নেই। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল। জুলাই সনদ, নির্বাচন এবং গণভোট সহ কয়েকটি ইস্যু গুরুত্ব পাচ্ছে আলোচনায়। গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তা সহ ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ কাল। গ্রেফতারের কোনো তথ্য নেই প্রসিকিউশনে। লাগাতার আন্দোলনের মুখে এমপি ও শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫%। কার্যকর হবে ২ দফায়। কাল থেকে ক্লাসে ফেরার ঘোষণা। প্রেমঘটিত জটিলতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের খুন। ছাত্রীর পরিকল্পনায় হত্যা, রাজনৈতিক সম্পৃক্ততা নেই জানালো পুলিশ। এবং শাহজালালে ইম্পোর্ট কুরিয়ার বিভাগ থেকে আগুন লাগার ধারণা। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে না দেওয়ার অভিযোগ অস্বীকার বেবিচকের। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ভারতের সাথে সামরিক টাগবোট কেনা সংক্রান্ত চুক্তি ছাড়া আর কোনো চুক্তি বাতিল হয়নি। চুক্তিগুলোর বিশদ ব্যাখ্যা করে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, যেসব চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে তার অনেকগুলোর কোনো অস্তিত্বই নেই। চুক্তির বিষয়ে বাংলাদেশ নিজের স্বার্থ দেখবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্প্রতি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারতের সাথে বিভিন্ন চুক্তি বাতিলের তালিকা প্রকাশ করেন। এ বিষয়ে প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের কমেন্ট সহ। কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, হয়তো এটাও উনি না করলেও পারতেন। এ সময় তৌহিদ হোসেন চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বিস্তারিত তুলে ধরে বলেন, এর মধ্যে অনেকগুলোর কোনো অস্তিত্বই নেই। আশুগঞ্জ আগরতলা করিডোর এই নামে নেই, কিছু আছে সেটা হলো আশুগঞ্জ সরাইল ধারখার প্রজেক্ট নামে একটি প্রকল্প চলমান আছে। ফেনী নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প, এরকম কোনো প্রকল্প নেই। আছে সেটা হলো যে একটা এমওইউ আছে। কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা উল্লেখ করা হয়েছে এই নামে কোনো প্রকল্প নেই। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হয়েছে এরকম কোনো চুক্তি নেই। ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এই ধরনের কোনো প্রকল্প নেই। সিলেট শিলচর সংযোগ প্রকল্প, এই নামে কোনো প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোনো চুক্তি হয়নি। ভারতীয় লাইন অফ ক্রেডিট যেটা আছে এই বিষয়টি বাতিলের প্রক্রিয়া চলছে। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা এবং সামরিক একটি চুক্তি বাতিল ছাড়া আর কোনো চুক্তি বাতিল হয়নি বলেও জানান তিনি। একটি মাত্র চুক্তি গার্ডেন রিচের সাথে, গার্ডেন শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে। আদানি পাওয়ার এর সাথে বিদ্যুৎ আমদানি যে চুক্তি আছে এটার সাথে আলোচনা চলমান আছে, আপনারা সবাই জানেন। এটা তো অনেকবারই খবর হয়েছে। এটা পুনর্বিবেচনার জন্য বা এটাকে রিফ্রেমিং করার জন্য আলোচনা চলছে। সম্প্রতি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধ ও আওয়ামী লীগের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বেশ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এ নিয়েও প্রশ্ন করা হয় উপদেষ্টাকে। হিউম্যান রাইটস সংগঠনগুলি তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। ভারতের ত্রিপুরায় সম্প্রতি 3 বাংলাদেশিকে পিটিয়ে মারার ঘটনায় ভারতের কাছে জবাব চেয়েছে বাংলাদেশ। একই সাথে এ বিষয়ে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ঢাকা। অবশ্যই কোনো দেশের আইনেই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছে বিএনপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। সন্ধ্যা 6টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি দল যমুনায় প্রবেশ করে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দলের যে বৈঠক সেটি কতক্ষণ চলবে, আর এছাড়া বৈঠকের বিষয়ে আরো কিছু জানতে পেরেছেন কিনা? রিদওয়ান, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বিএনপির যে প্রতিনিধি দল 6টার সময় যমুনায় প্রবেশ করেছে এবং এই বৈঠক কিন্তু চলমান রয়েছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এর আগে কিন্তু 31শে অগস্ট
বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিল এবং মাঝে 2 মাস পর কিন্তু তারা আবার এই প্রথম এককভাবে প্রধান উপদেষ্টার সাথে আজকে দেখা করতে সরকারি যে বাসভবন প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে প্রবেশ করেছে এবং এই যে প্রতিনিধি দল এখানে প্রবেশ করেছে তা বিএনপির এখানে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। এই 3 জনের প্রতিনিধি দল রয়েছেন। মূলত এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক যে অনৈক্য তৈরি হয়েছে এই বিষয়টি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সাথে কিন্তু আপনি জানেন যে দেশে কিন্তু সমসাময়িক সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, সেই বিষয়টিও আজকের এই বৈঠকে উঠে আসতে পারে। একই সাথে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক যেই রদবদল সেই বিষয়টিও আজকের আলোচনায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে 6টা নাগাদ প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করলেও এখনো তারা ভেতরে রয়েছেন এবং কতক্ষণ নাগাদ এই বৈঠক চলমান থাকবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে হয়তো 1 ঘন্টা 30 মিনিটের সময় নিতে পারে এই বৈঠক। যদিও 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর অল্প কিছু সময়ের মধ্যে বিএনপির যে প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছে তারা বের হওয়ার আশা আমরা প্রকাশ করছি এবং তারা বের হলে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি আমরা জানিয়ে দিতে পারবো। তো যমুনার সামনে থেকে আমার কাছে এতটুকুই ছিল। রিদওয়ানা, আমরা অপেক্ষায় থাকলাম। মামুন, ধন্যবাদ আপনাকে। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বড় দাবি ছিল জুলাই সনদ। 2025 সালে 17 অক্টোবর জুলাই সনদ সই অনুষ্ঠান কি অনেকটাই বর্ণহীন হলো? সনদের আইনি ভিত্তির বিষয়টি কতটা যৌক্তিক? নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে তো? কেমন প্রার্থী দেবে বিএনপি? নির্বাচনী জোট কি বড় হচ্ছে? ডিবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে নানা কৌতূহলী প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সবকিছু ছাপিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি। বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হলে পথ হারাবে। আমি তো মনে করি যে জুলাই সনদ নির্বাচন ঘিরে বিএনপির প্রস্তুতি, কৌশল ও প্রার্থী বাছাই, জোট, চ্যালেঞ্জ, আওয়ামী লীগের বর্তমান অবস্থা সহ নানা বিষয় নিয়ে ডিবিসি নিউজের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারো অনুপস্থিতিতে জুলাই সনদ সই অনুষ্ঠান ম্লান হয়নি বলে মত তার। প্রত্যাশা, সনদে যারা সই করেনি তারা পরে আগ্রহী হবেন। জানান, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়টি ইস্যুহীন। আমি মনে করি যে কোনো ম্লান হয়নি, বরঞ্চ আমার কাছে আমি যেটা মনে করি যে বাম দলগুলো এবং এনসিপি তারা আবার ভেবে দেখবেন, বিকজ যেহেতু এখনও সময় আছে অনেক, যেগুলোতে আমরা একমত হয়েছি সেগুলোর ইমপ্লিমেন্টেশন করে ফেলা, তারপরে যেগুলো হয়নি সেগুলো তো নেক্সট পার্লামেন্ট ইমপ্লিমেন্ট করার কমিটেড থাকবে সমস্ত দলগুলো। নানা সংকটে পথ হারিয়েছে দেশ, এখন নির্বাচনী দেশকে সঠিক পথের দিশা দেবে বলে মত তার। অতি দ্রুত নির্বাচনটাকে সামনে রেখে আপনার সরকারের, নির্বাচন কমিশনের, জনগণের এখন নির্বাচন দিকে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে দেশের জন্য মঙ্গলজনক। নির্বাচনী জোট ও কৌশল, সেই সঙ্গে প্রার্থী বাছাই নিয়েও এবার যথেষ্ট সচেতন বিএনপি। জনগণের কাছে জনপ্রিয় এবং অ্যাকসেপ্টেবল ক্যান্ডিডেট বিএনপি দেবে। যারা 100 যুগপৎ আন্দোলন যারা আমরা করেছি, আমরা তো কমিটেড তাদের কাছে যে আমরা আফটার ইলেকশন উইল ফর্ম এ ন্যাশনাল গভর্নমেন্ট, তাদের কাছে এবং জাতির কাছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনার সব প্রস্তুতি রাখতে হবে। নির্বাচন ঘিরে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের পাশাপাশি স্বাধীনতার এত বছরেও ক্ষমতা হস্তান্তরের টেকসই ব্যবস্থা না থাকায় আক্ষেপ আছে মির্জা ফখরুলের। প্রশাসনের কোনো জায়গায় কোনো একটি দলের প্রতি, বিশেষ দলের প্রতি যদি আপনার আকর্ষণ বা প্রাধান্য দেওয়ার চেষ্টা থাকে, সে ধরনের ব্যাপারগুলো তো আমরা অ্যাকসেপ্ট করবো না। দুর্ভাগ্য না আমাদের যে আমরা 52 বছরেও আপনার একটা সিস্টেম ইনভলভ করতে পারিনি ফর এ পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার। বিএনপি ক্ষমতাসীন হলে আওয়ামী লীগের বিচার অব্যাহত থাকবে। এবারের নির্বাচনে বিদেশি প্রভুদের হস্তক্ষেপের সুযোগ নেই বলেও মনে করেন জনপ্রিয় রাজনীতিবিদ। তার প্রত্যেকটা বিচার আমরা দাবি করেছি এবং সেই বিচারের মুখোমুখি অবশ্যই আওয়ামী লীগের নেতাদেরকে হতে হবে। বিদেশি প্রভাব এই দেশের নির্বাচনে এত বেশি পড়েছে অতীতে আওয়ামী লীগের সময়, তো এই জন্যই আমরা খুব দিক থেকে খুব পরিষ্কার যে আমরা মনে করি না এবং চাই না বিদেশি কোনো প্রভাব এখানে পড়ুক। আসন্ন নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ ও তারেক রহমানের দেশে ফেরার তথ্যও দিলেন মির্জা ফখরুল। ওনার শরীরের যদি ভালো থাকে
স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন, উনি দেশে ফিরবেন। আপনাকে ডেট তারিখ তো আমি বলতে পারবো না, তবে উনি শিগগিরই ফিরবেন। বদলে যাওয়া বাংলাদেশে জনগণ যদি আবারও বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে দেশ পরিচালনায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ নেওয়া হবে, জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরামর্শ পেলে তো আমরা অত্যন্ত উপকৃত হব, কৃতজ্ঞ হব, জাতীয় কৃতজ্ঞ থাকবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যমুনায় ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমরা আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে এসেছিলাম আমাদের কতগুলো রাজনৈতিক কনসার্ন নিয়ে কথা বলার জন্য। বিশেষ করে আগামী 2026 ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। ও সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনো সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদিও এটা জুডিশিয়ারি ব্যাপার, তারপর প্রধান উপদেষ্টা যেহেতু সবকিছু দায়িত্বে আছেন, তার কাছে আমরা আমাদের সেই কনসার্নগুলো জানিয়ে এসেছি। এবং সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। এটাই ছিল প্রধান মূল কথা। না, আমরা যা বলার বলে এসেছি। প্লিজ, আমরা সব আমাদের কথা আপনাকে বললাম, এটাই আমাদের মূল কথা। থ্যাংক ইউ। প্রেমঘটিত জটিলতায় প্রাণ দিতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়ের হোসেনকে। ছাত্রী শাবনাম বর্ষার পরিকল্পনায় হত্যা করা হয় তাকে, আর খুন করেন বর্ষার সাবেক প্রেমিক মাহির রহমান এবং তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। পুলিশ আরও জানিয়েছেন, জুবায়ের হত্যায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। মাহির কেসে বলছে যে জুবায়েরকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না, এই কথা থেকেই তারা জুবায়েরকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 54, রাজশাহী 3।
সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এখন আমরা আছি রাজশাহী 3 আসনে। এই আসনটি রাজশাহীর পবা এবং মোহনপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে ভোটার 4,12,000 এবং এখানে নারী এবং পুরুষ ভোটার প্রায় সমান সমান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাজশাহী মহানগর জামাতের ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি দীর্ঘ 28 বছর একটানা এখানে চেয়ারম্যান আছেন, এবার মনোনয়ন পেয়েছেন এই আসনের সংসদ সদস্য নির্বাচন করার জন্য। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে নির্বাচন করছি, নির্বাচনের অভিজ্ঞতা আমার আছে। কিরকম সাড়া পেলে একটা ক্যান্ডিডেট জিততে পারে সেই অভিজ্ঞতা আমার আছে। আমি এলাকায় ঘুরে যেটা দেখেছি সেটা ওভার কনফার্ম যে আমি জিতবো ইনশাল্লাহ। জনগণ আমার পাশে আছে, পবা মোহনপুরের লোকেরা আমার পাশে আছে, এটা আমি বুঝতে পারছি। আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপি একটি বড় দল, সেক্ষেত্রে ওভার কনফার্ম কিভাবে হতে পারে? আপনি যাকে বড় দল মনে করেন, আমি তাকে বড় দল মনে করি না। তার কারণ হচ্ছে 1970 সালে সকল লোক আওয়ামী লীগে ভোট দিয়েছিল, নকমাকে ভোট দিয়েছিল, কিন্তু 1975 সালে তা থাকে নাই। 91 সালে আবার আসলো, 97 সালে তা থাকে নাই। 2001 সালে জোট ভোট করে পাশ করলো, 2008 সালে তা আর থাকে নাই। অতএব বিএনপিকে আমি বড় দল মনেই করি না। মানুষের যখন ফেস ভ্যালু হারিয়ে যায় তখন মানুষ তার কাছে থাকে না। আপনি বিজয়ী হলে এই এলাকার উন্নয়নে কি কি কাজ করবেন একটু বলবেন? আমি বিজয়ী হলে প্রথম এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য আমি যেটা এই রাজশাহীর যে ল্যাক আছে সেটা হলো রাজশাহীর 4টে জিনিসের কমতি আছে। যোগাযোগ ব্যবস্থার কমতি আছে রাজশাহীতে। এই যাবৎ কাল পর্যন্ত যত এমপি মন্ত্রী হয়েছে তারা কেউ রাজশাহীর যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য কোনো পদক্ষেপ নেয়নি। সকল জেলার সাথে রাজশাহীর যোগাযোগ আছে, কিন্তু একটা বড় রেল যোগাযোগ সেটা আব্দুলপুর থেকে রাজশাহী পর্যন্ত যে 35 কিলোমিটার মিটার গেজ রেলটা বসিয়ে দেয়, তাহলে রাজশাহীর সাথে চিটাগাং সিলেটের সরাসরি যোগাযোগ হবে। আর এই সরাসরি যোগাযোগ হলে পরে যদি এই ট্রেনের মাধ্যমে আমরা একটা কৃষি ট্রেন জোগাড় করতে চালু করতে পারি, সিলেটের জন্য একটা, চিটাগাংয়ের জন্য একটা, তাহলে রাজশাহী আমার পবা মোহনপুরের কৃষি প্রধান সবজির এলাকা। এখান থেকে সবজি যদি আমরা বিকেলে ট্রেনে তুলে দিতে পারি, সকালে চিটাগাংয়ে বিক্রি হবে, সিলেটে বিক্রি হবে, ঢাকাতে বিক্রি হবে, যাতে করে এখানকার লোক টাকা বেশি পাবে, ওখানকার লোক কম দেবে সবজি পাবে। এটা হলো আমার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হলো আমি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান থাকার পরেও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি আমাদের একটা ইপিজেড করার জন্য। আমাদের দারুশাহ মাঠে প্রায় 2000 একর জমি আছে, যেখানে সরকারি জমি আছে। এটা বারবার ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার এটা ব্যবস্থা নেওয়ার পরে করেনি। এখানে একটা কৃষিভিত্তিক ইপিজেড করলে পরে এখান থেকে দ্রুত গতিতে এখানকার আম সহ আম, পান, যেটা জিআই পণ্য, রাজশাহীর পান কিন্তু জিআই পণ্য, আম কিন্তু জিআই পণ্য, এই জিআই পণ্যগুলো এখান থেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা হলে এখানকার কৃষকরা অতীব লাভবান হবে। এখানকার নারী, বিপুল সংখ্যক নারী ভোটার আছে, এবং নারী এবং বেকার যুবকদের জন্য কি করবেন? আমি আগেই বলেছি যে এখানে একটা ইপিজেড করা দরকার। ইপিজেড যদি হয়, সেখানে যে প্রসেসিং কারখানাগুলো হবে সেখানে মধ্যে নারীরাই বেশি কাজ করবে। সেইখানে নারীরা যদি কাজ করে তাহলে নারীদের বেকার সমস্যা দূর হবে, এবং এখানে নারীদেরকে আমরা যদি ইপিজেডটা হয়ে যায় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদেরকে ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করব নারীদের জন্য। আর কি মনে করছেন যে আপনাদের দল সামনের নির্বাচনে কতটা সফল হবে? ইনশাল্লাহ সফল হবে সামনের দল। আমি আগেই বলেছি যে 70 সাল, 75 সাল, 91 সাল, 2001 সাল আর 2008 সালের নির্বাচন পর্যালোচনা যদি করেন, বিএনপি একা একা কোনোবারই ক্ষমতায় যেতে পারে নাই। 91 সালেও ক্ষমতায় গেছে, জামাতের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে। অতএব বড় দল বলে ফাও মানলে হবে না। জামাতের সমর্থন নিয়ে এতে কি জামাত লাভবান হয়েছে না বিএনপি লাভবান হয়েছে? বিএনপি লাভবান হয়েছে। যখন এই জামাত সমর্থন দিল 91 সালে, তারপরেই বছরেই বিএনপি ঘাতক দালাল নির্ভুল কমিটি গঠন করেছে। ঘাতক দালাল নির্ভুল কমিটি গঠন করে গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করেছে, যার কারণে এই নাগরিকত্ব ফেরত নেওয়ার জন্য জামাতকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক মানুষ খুন শহীদ হয়েছে। এটা বিএনপি এই কারণে আমরা পরে দেখেছি আমাদের কাছ থেকে লোক আস্তে আস্তে সরে যেতে লেগেছে। ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আছি রাজশাহী 3 আসনে। কথা বলছিলেন জামাতের রাজশাহী মহানগর ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ। এরপর আমরা রাত 9টায় থাকবো, সেখানে কথা বলবেন বিএনপির কেন্দ্রীয় শফিকুল ইসলাম মিলন। এখন সবাই
চোখ রাখুন ডিবিসির পর্দায়। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কোরিয়ার শাখা থেকে, এমন ধারণা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের। তিনি জানান, সাথে সাথে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ছুটে গেলেও সেখানে অনেক মালপত্র পড়ে থাকায় ঘটনাস্থলের কাছে যেতে পারেনি কোনো গাড়ি। আর এর দায় বেবিচকের নয়, বিমান, কাস্টমস এবং C&F এজেন্টদের। এদিকে ঔষধ শিল্প সমিতি জানিয়েছে ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পড়েছে, তবে এতে ঔষধের সাপ্লাই চেইনে প্রভাব পড়বে না। শনিবার ভয়াবহ আগুনে পুড়ে যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। এর কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে চলছে তদন্ত। আগুনের ৩ দিন পর বিবেচক ভবনে সংবাদ সম্মেলনে আসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তার ধারণা, আগুনের সূত্রপাত কোনো আমদানি কুরিয়ার সার্ভিস থেকে। রাসায়নিকের কারণে তা দ্রুত ছড়ায়। ধারণা করা হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। বিষয়টা তদন্তাধীন, অনেকগুলো তদন্ত কমিটি হয়েছে। ইনশাল্লাহ ওনারা আসল ঘটনাটা বের করবেন। আমরা আনুমানিক অথবা নির্ভরযোগ্য তথ্য না পেলে সেটা বলা ঠিক হবে না। বাদবে এগুলো তদন্তাধীন, ওনারা বের করবেন। বেবিচক চেয়ারম্যান জানান, কার্গো ভিলেজ বেবিচকের হলেও কার্যক্রম চালাতো বিমান বাংলাদেশ, C&F এজেন্টস ও কাস্টমস কর্তৃপক্ষ। এখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টমস যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয়, C&F এজেন্ট এবং কুরিয়ার যেখানে রয়েছে কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে। ৮ নম্বর গেটে আপনারা গিয়েছেন, সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দ্যাট ইজ আমরা, সেটা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি। বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম, ওনারা সেটা কন্ট্রোল করেন। এদিন আগুন থেকে সুরক্ষিত পণ্যের তালিকা হাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটে অপেক্ষা করতে দেখা যায় আমদানিকারকের প্রতিনিধিদের। এদিকে আগুনের ঘটনায় ওষুধের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। তবে দ্রুত সাপ্লাই চেইন স্বাভাবিক করতে না পারলে সংকট তৈরির শঙ্কা আছে। প্রত্যেক কোম্পানিরই ক্ষতি হয়েছে। হ্যাঁ, এখন কারো হয়তো ৮ কোটি টাকার হয়েছে, কারো ২০ কোটি টাকার হয়েছে, কারো ২৫ কোটি টাকার হয়েছে। যতটুকু ফিউচার ড্যামেজ কমানো যায় ওইটার জন্যই আপনাদের মাধ্যমে আমরা সরকার এবং দেশবাসীকে জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগুনের শীর্ষ ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পড়েছে। ওষুধ খাতে প্রায় ৪,০০০ কোটি টাকার উপর অর্থনৈতিক প্রভাব পড়বে বলেও দাবি করা হয়। থেকে যোগাযোগ শুরু করলাম, দেখা গেল যে হ্যাঁ আমরা এটাতে এফেক্ট। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ৩ দফা দাবিতে চেয়ারম্যানের কক্ষে তালা মেরে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। আন্দোলনকারীরা বলেন, আগে শুধু চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করা শিক্ষার্থীদের শিক্ষক নিয়োগ পাওয়ার নিয়ম ছিল, কিন্তু নতুন নিয়োগের সার্কুলারে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়। তাদের দাবি, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরই এই বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে। এছাড়া ইন্টার্নশিপ প্রোগ্রামে ভাতা চালু এবং BCS পরীক্ষায় মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার অন্তর্ভুক্তির দাবিও জানান তারা। নারায়ণগঞ্জে বন্দরের রূপালী এলাকায় ১২ বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, শিশুটি রাজধানীর কলাবাগানের এক বাসায় কাজ করত। সোমবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় পুলিশ সদস্য রুহুল আমিন তাকে কৌশলে নারায়ণগঞ্জের রূপালী এলাকায় তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে আবারও কলাবাগানে নিয়ে আসলে চিৎকার শুরু করে শিশুটি। এতে আশেপাশের লোকজন রুহুলকে আটক করে পুলিশে দেয়। আর এই ঘটনায় নির্যাতিত শিশুর চাচা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। এরপর আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। প্রশাসনকে ফ্যাসিস্ট মুক্ত করার পাশাপাশি সরকারের মধ্যে থাকা দলীয় ব্যক্তিদের সরাতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছে দলটি। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা কিছু প্রয়োজন তা করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ বৈঠক।
প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান সমসাময়িক কয়েকটি ইস্যুতে প্রধান উপদেষ্টাকে নিজেদের উদ্বেগের কথা। প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্টদের দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনো যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করেন বিএনপি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন, তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের পরিচয় তুলে ধরেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। জানান, প্রার্থীদের মনোনয়নের বিষয়ে দলের মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বিএনপির সাথে আলোচনার মাধ্যমে প্রার্থী বণ্টন করবে। আরও বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা বাংলাদেশের বিরুদ্ধে। এলডিপির পক্ষ থেকে আমরা আজকে অফিসিয়ালি ৮৪ জনের তালিকা প্রকাশ করেছি। মহাসচিবের নেতৃত্বে ৭ জনের একটা কমিটি করে দেওয়া হয়েছে, যারা বিএনপির সাথে কথা বলে কারা মনোনয়ন পাবে না এই বিষয়টা চূড়ান্ত করবে। বিএনপির যেখানে ভালো প্রার্থী থাকবে সেখানে অবশ্যই বিএনপি পাবে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৫৪, রাজশাহী ৩-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এখন আমরা আছি রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে। এটির নওহাটা থানা মোড়। এই আসনটিতে ভোটার রয়েছেন ৪,১৭,০০০। আমাদের সঙ্গে এখন অতিথি হিসেবে আছেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। শফিকুল হক মিলন, অনেকেই বলছেন যে আপনি হাইকমান্ড থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন, এটি কতদূর সত্য, মনোনয়ন পাওয়ার বিষয়, এটা আগে দর্শকদের বলবেন। ধন্যবাদ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এ লাইভ অনুষ্ঠানে দর্শক শ্রোতা সবাইকে আমার অত্যন্ত প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় রাজশাহী ৩ পবা মোহনপুরবাসীর একজন সাধারণ বিএনপির সমর্থক হিসাবে, কর্মী হিসাবে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এইটি হচ্ছে আমি একজন রাজনৈতিক সচেতন কর্মী হিসাবে রাজনৈতিক চড়াই উতরাই অনেক পার করে ২০১৩ সাল থেকেই এই পবা মোহনপুরে কাজ করছি এবং ধারাবাহিকভাবে ১৮ সালে আমাকে ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছিল। পরবর্তীতে এখনও আমি হাইকমান্ডারের ইনস্ট্রাকশনেই এই এলাকায় কাজ করছি। এই এলাকায় মনোনয়ন পাচ্ছেন এবং যদি বিজয়ী হন, সেক্ষেত্রে এলাকার কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করবেন? আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেইটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে, ভুলণ্ডিত হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে, একেবারে দোজখের দোরগোড়ায় সাধারণ জনগণ গিয়ে পৌঁছেছিল, সেখান থেকে উত্তরণের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা যারা
বিএনপির হয়ে কাজ করছি, আমরা যারা দেশের হয়ে কাজ করছি, দেশের জনগণের হয়ে কাজ করছি, তারা আমরা আমাদের হাইকমান্ডের ইনস্ট্রাকশনে কাজ করছি। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের যে রাষ্ট্র মেরামতের জন্য, বিশেষ করে যে রাষ্ট্র অচল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, সেই রাষ্ট্রকে মেরামত করার জন্য আমাদের পার্টির হাইকমান্ড থেকে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিকে নিয়েই আমরা এগোচ্ছি। এখানে আমার এই পিছিয়ে পড়া পবা মোহনপুরবাসীর জন্য সবসময় আমাদের হৃদয় কাঁদে, মন কাঁদে। আপনারা জানেন যে বিগত প্রায় 17 বছর এই এলাকার মানুষ, যেমন 20 থেকে 35 বছরের মানুষ, শিশু যুবক যারা বড় হয়ে গেছে এখন, তারা 17 বছর ভোট কি জিনিস তারা জানে না। তারপরেও তাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে সেটা তারা জানে না। সেই জন্য আমাদের অনেক দায়িত্ব, অনেক কাজ। তার মধ্যে অন্যতম হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপনারা জানেন যে এখানে কৃষিভিত্তিক সবকিছু এখানে নিয়ন্ত্রিত। বিশেষ করে এখানে একটা ফসলে, একটা জমিতে 4টা ফসল হয়। এখানে ধান হয় এবং শাকসবজি হয়। তারপর হচ্ছে যে বিশেষ করে কৃষকদের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ। এখানে মাছ চাষ করা যায়, এখানে হচ্ছে গবাদি পশু পালন করা যায়, এখানে হচ্ছে হাঁস মুরগি উৎপাদন করা যায়। কিন্তু এইখানে যুবকদের জন্য কি করবেন? যে কারণে যে কথাটি আমি বলছিলাম, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা কাজ করে তারা তাদের ন্যায্য মূল্য পায় না। এই জন্য এখানে কর্মসংস্থান অত্যন্ত জরুরি। এবং কর্মসংস্থানের জন্য আমাদেরকে যে সমস্ত বিষয়গুলি আমাদেরকে পীড়া দেয়, সেটা হচ্ছে যে শিক্ষিত যুবকদেরকে, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমন জনশক্তিকে, তাদের যে মুষ্টিবদ্ধ হাত, সেই হাতকে তারা জনসম্পদে রূপান্তর করেছিলেন, সেদিকে আমাদের সবচেয়ে লক্ষ্য বেশি থাকে। এখানে জামাতের প্রার্থী আছে, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতের একটি ভালো ফলাফল হচ্ছে ছাত্র সংসদ। আপনি কি মনে করেন এই আসনগুলোতে কেমন হবে? ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি, অত্যন্ত বেদনাদায়ক। সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গত 17 বছর আমাদের জাতীয়তাবাদী যে আমাদের সহযোগী সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা তারা ক্লাস করতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি। তারা হচ্ছে সবসময় ক্যাম্পাসের বাইরে থেকেছে। এই মাত্র 10-11 মাসে তারা যে পর্যায়ে নিয়ে গেছে, আমি মনে করি আর 1 বছর সময় দিবেন, দেখবেন সারা বাংলাদেশের প্রতিনিধিশীল ছাত্র সংগঠন হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দল 1 নম্বর হবে। তবে যারা জিতেছে এবং যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে আমরা অভিনন্দন জানিয়েছি। ধন্যবাদ। CSRM ডিবিসির ইলেকশন এক্সপ্রেস অতিথি ছিলেন শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নেতা। আগামীকাল আমরা থাকবো রাজশাহী 4 এবং 6 আসনে। ডিবিসি নিউজের এই পর্ব দেখার জন্য চোখ রাখুন ডিবিসির পর্দায়।